ফার্স্ট অফ অল আপনার প্রেজেন্টেশন আউটপুট দেখতে বলি কেমন হয়েছে বলে মনে হলো? তো প্রথম হচ্ছে প্রেজেন্টেশনে আপনাদের কিছু শর্টকামিংস থাকবে, বাট আমি কিন্তু বারবার করে ক্লাসে বলেছিলাম যে অ্যাটলিস্ট নিজের স্লাইড সম্পর্কে যাতে আইডিয়া থাকে, রাইট? সো এখানে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনও কিন্তু অনেক মিস্টেক আছে। যেমন হলো এই জায়গাটাতে আপনি ম্যাগনেটিক শিল্ডিং এর কথা বলছেন, বাট এখানে স্কেজুয়াল টাইপের বা শিডিউল এরকম একটা কিছু আপনি উচ্চারণ করছেন। সো দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। শিল্ডিং কিন্তু আমাদের টোটালি সেপারেট একটা পোরশন। আমরা যখন মিড টার্মে পড়েছিলাম তখন দেখেছিলাম যে অ্যানিমেশনটাতে একটা শিল্ড বা প্রোটেকশন মতো ক্রিয়েট করে, তাই না? তাহলে to understand the concept of magnetic shielding, which involves the use of materials to protect against the effects of magnetic fields. So যেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে ইফেক্ট আছে তাহলে ওইটাকে কি করবে, প্রোটেক্ট এগেইনস্ট দ্য ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ডস। সো এখানে এই টার্মটা ভুল করা কোনোভাবেই যাবে না, ঠিক আছে? কারণ ম্যাগনেটিক শিল্ডিং এর যে পার্টটা এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। দেন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা যখন বলবেন নট নেসেসারি যে আপনার এখানে যতটুকু আছে এতটুকুই বলতে হবে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে কিন্তু আমরা হিউজ ইনফরমেশন অলরেডি জানি, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে কি হয়, আমাদের 4 ধরনের ক্রাইটেরিয়া সেট করা ছিল, রাইট? যে একবার নর্থ পোল যদি এন্টার করানো হয় দেন নর্থ পোল লিভিং, আবার সাউথ পোল এন্টারিং, সাউথ পোল লিভিং। সো কি কি এখানে আউটপুট আসে আপনি চাইলে এখানে লেখা না থাকলেও জিনিসগুলো এক্সপ্লেইন করতে পারেন। এরপরে আন্ডারস্ট্যান্ডিং ম্যাগনেটিক ফিল্ডস, এই জায়গাটাতে হচ্ছে আমাদের নর্থ নর্থ কি করে, রিপালশন, সাউথ সাউথ রিপালশন, নর্থ সাউথ যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাট্রাকশন। সো এই রিপালশন অ্যাট্রাকশন এই টার্মগুলো হচ্ছে আমাদের ঠিকভাবে উচ্চারণ করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনার নিজের স্লাইড, আপনি এখানে এটা আইদার ইন্টারনেট থেকে ইনফরমেশন কপি করে নেন বা হচ্ছে যে এখানে যেমন ওয়েবসাইটের এটা আপনি ক্রপ করেন, রাইট? লিংকও দেখা যাচ্ছে। তো এইগুলা হচ্ছে পরের ইস্যু যে আমরা কপি পেস্ট করছি নাকি নিজেরা একটু চেঞ্জ করছি, এটা তো কিন্তু মানে প্রেজেন্টেশনে আপনাকে ধরা হবে, বাট এটা আরেকটু পরের স্টেপে আমি যদি যাই তাহলে ফার্স্ট অফ অল আপনার যা যা ইনফরমেশন আছে এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো এখানে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হতে হবে, আপনি কি বলছেন এটা কনফিডেন্টলি বলতে হবে। মনে তো হচ্ছে যে প্রথম দেখলাম কি আছে একটু বলে যায় এরকম অবস্থা। এই কনক্লুশন দ্য সিগনিফিকেন্স অফ ম্যাগনেটিক ফিল্ডস এন্ড ফ্লাক্স, এই স্লাইডটা কিন্তু আমার জাস্ট ডাবল প্রেস হয়ে গিয়েছিল, বাট আপনার তো জানা উচিত না যে আমার একটা কনক্লুশন আছে। আপনি কনক্লুশন না দিয়ে থ্যাংক ইউ দিয়ে দিলেন, কারণ কি হয়েছে ম্যাডাম বলে ডাবল প্রেস করে ফেলছে, আমার তো একটা স্লাইড স্কিপ হয়ে গেছে। তো এই কাজগুলো হচ্ছে নেক্সট টাইম থেকে করা যাবে না। তো শুরুর দিকে প্রেজেন্টেশন কারোরই একেবারে টু দা পয়েন্টে হয় না, কিন্তু আমরা চেষ্টা করব হচ্ছে একটু আস্তে আস্তে ইমপ্রুভ করার জন্য। মানে আমাদের যে ল্যাকিংস গুলো এটা যদি থাকে সেক্ষেত্রে তো আর কোনো লাভ হলো না এত প্রেজেন্টেশন নিয়ে, ক্লিয়ার? সো ট্রাই করেন নেক্সট প্রেজেন্টেশন আরো ভালোভাবে দেওয়ার জন্য। ফেসবুকে যেটা আপলোড করার কথা আছে এটা কি করা হয়েছে? আপনাকে কি ফিডব্যাক দিয়েছিলাম ক্লাসে? এক্স্যাক্টলি, নার্ভাসনেস কাজ করবে, কিন্তু এটার জন্য তো আমাদের ভুল করলে হবে না, ঠিক না? নার্ভাসনেস যাতে আস্তে আস্তে চলে যায় বা এটা ইমপ্রুভ হয় এজন্যই আমাদের এত কিছু করা। আসলে এখানে আরেকটা স্লাইড ছিল, সেটা হচ্ছে যে সিনক্রোনাস মোটর প্রফিটের নামটা ছিল, হ্যাঁ ওই স্লাইডটা নাই এখানে। হ্যাঁ হ্যাঁ এখানে ছিল, এটা দেখি এখানে নাই, এই যে এই কিনা চলে আসছে। আপনি এই যে লাস্ট যে মেইলটা আমাকে করেছিলেন ওটা আমি জাস্ট ডাউনলোড করে নিয়ে এসেছি, তাহলে হয়তো বা ফাইনাল এডিটেড যে স্লাইড ওইটা না পাঠিয়ে তার আগেরটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা হচ্ছে আপনার পার্ট টু পার্ট হলো ইন্ডাকশন মোটরের বেসিক সম্পর্কে পড়েছি, দেন সিনক্রোনাস মোটর সম্পর্কে কিছু কনসেপ্টটা জানা আছে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করেছিলাম, তাই না? তো এখন কথা হচ্ছে এই যে সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর এই দুইটা কেন আলাদা হলো বা এদের যে নামকরণ করা হয়েছে এদের জন্য কোনো লজিক আছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে জানতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে একটা ভিডিও দেখাই। এই ভিডিওটাতে খুব সুন্দরভাবে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমাদের যে পার্টস গুলো আছে সেগুলোতে কিভাবে কানেকশন দেওয়া থাকে, তারপরে হচ্ছে কিভাবে রোটেট করে সবকিছু একদম ক্লিয়ার করে দেওয়া।
তো এখানে দুইটা ভিডিও আছে। ফার্স্টে হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস মোটর এন্ড ইন্ডাকশন মোটর, আরেকটা আছে যেখানে হলো আপনার ড্যাম্পার ওয়েন্ডিং যেটা আছে ওইগুলো সম্পর্কে ডিটেইলসে আলোচনা করা হবে। সো এদিকে আমি একটু পরে যাই। প্রথমে হচ্ছে সিনক্রোনাস মোটর এন্ড ইন্ডাকশন মোটরের ডিফারেন্সটা একটু দেখি। इंडस्ट्रियल पॉइंट ऑफ व्यू से काफी ज्यादा इम्पोर्टेंट है। 80 to 90% जो मोटर आप यूज कर रहे होते हैं इंडस्ट्री में, या तो वो इंडक्शन मोटर होता है या तो वो सिंक्रोनस मोटर होता है। अब इसे इतना ज्यादा क्यों यूज में लिया जाता है, कहाँ कहाँ यूज में लिया जाता है, ये किस तरीके से काम करता है, इनके बीच में क्या अंतर है, और भी काफी सारी बातें जो है इस छोटे से वीडियो में जो है हम समझने की कोशिश करेंगे। तो अगर आपको ये सारी बातें जानना है तो इस वीडियो को देखते रहिए। आपको कुछ नहीं है तो क्या, बहुत कुछ सीखने मिलने वाला है। कहा जाता है वो इसलिए है, वो मोटर की बात करें चाहे हम सिंक्रोनस मोटर की बात करें, इन दोनों को ही जो है एसी मोटर कहा जाता है। वो इसलिए कि इसे चलने के लिए जो है আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যে ইন্ডাকশন মোটর হোক বা সিনক্রোনাস মোটর হোক, দুইটাই কিসে চালানো হয়? এসি তে, তাই না? সো এটাকে আমরা কি বলতে পারি? এসি মোটর বলতে পারি, কারণ এখানে আমাদের অল্টারনেটিং কারেন্টটাকে ইউজ করা হয়। আর যদি কখনো ডিসির কথা আসে তখন আবার কি ইউজ করতে হবে? ইনভার্টার। মনে হচ্ছে সবার? है वो इसलिए कि इसे चलने के लिए जो है अल्टरनेटिंग करंट आपको देना पड़ेगा। डायरेक्ट करंट से जो है यानी कि डीसी से जो है आप इसको नहीं चला सकता है, यानी कि बैटरी से जो है डायरेक्टली इस मोटर को कनेक्ट करके नहीं चलाया जा सकता है। अगर आप चलाना चाहते हैं तो बैटरी को इन्वर्टर से कनेक्ट करना होगा, तो ये इन्वर्टर जो है डीसी को एसी में कन्वर्ट करेगा, फिर इस इन्वर्टर से जो है एसी मोटर को कनेक्ट करके जो है आप चला सकते हैं। और जैसे कि मैंने आपको पहले ये बताया कि हर मोटर में जो है आपको दो पार्ट देखने मिलेगा। एक को जो है हम स्टेटर कह रहे होते हैं। আচ্ছা, স্টেটর আর রোটর এই দুইটা কি ছিল বলেন তো? মোটরের ক্ষেত্রে দুইটা পার্ট আমরা দেখেছিলাম, একটা হচ্ছে স্টেটর আর একটা ছিল রোটর। কোনটা কি পার্ট, কোন ধরনের পার্ট? হচ্ছে যেটা ঘুরে, যেটা ঘুরে, মানে রোটেটিং পার্টটা হচ্ছে আমাদের রোটর, নামের সাথে মিল আছে। আর স্টেটর স্টেটর হচ্ছে যে কয়েলগুলো যেখানে ইয়ে আছে স্টেশনারি পার্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের স্টেটর, আর রোটেটিং পার্টটাকে আমরা বলি হলো রোটর, जो कि स्टेशनरी होता है, रुका हुआ होता है। और दूसरा जो है आपका रोटर होता है, जो कि रोटेटिंग पार्ट होता है, जो कि एक्चुअली घूमने वाला है, और उसी रोटर से जो है अपने लोड को जो है कनेक्ट करके चलाते हैं। अब इस दोनों ही मोटर को जो स्टेटर है और उसमें जो की गई वाइंडिंग है ये पूरी तरीके से सेम होता है। इन दोनों में जो है हम 3 फेज वाइंडिंग कर रहे होते हैं, यानी कि 3 वाइंडिंग को जो है यूज किया जाता है। उसको इस तरीके से किया जाता है कि ये तीनों ही जो है 120 डिग्री फिजिकली जो है एक दूसरे से दूर होता है, यानी कि जो स्पेस एंगल है वो 120 डिग्री होता है। আচ্ছা, এটা একটু নোট করে রাখেন। এখানে যে অ্যাঙ্গেল ডিফারেন্স অর্থাৎ স্পেস অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। কেন হলো স্পেস অ্যাঙ্গেল 120 ডিগ্রি দরকার হয় এটা একটু পরে আপনারা ডিটেইলস জানতে পারবেন, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের ভাইভাতে আসতে পারে। যেমন হচ্ছে এখান থেকে আমি কিছু বেসিক কোশ্চেন বলে দেই, যে আমাদের এই যে ট্রান্সফরমার আর হচ্ছে আপনার মোটর, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা আমি লাস্টের দিনে একটু আলোচনা করেছিলাম। আরেকটা হচ্ছে যে স্পেস অ্যাঙ্গেল কেন হলো আমাদের 120 রাখতে হয়, এখানে আমরা 180 বা 160 এরকম ভাবে কেন চেঞ্জ করতে পারি না। এই ধরনের সব কোশ্চেনের অ্যানসারই আপনারা 1 বাই 1 পাবেন, বা প্রশ্নগুলো আইদার একটু মাথায় রাখেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন। स्पेस एंगल की जो टर्मिनोलॉजी है और ये जो स्पेस एंगल वाला जो कंसेप्ट है उसको आप ध्यान में जरूर रखें, क्योंकि ये बहुत ज्यादा इंपॉर्टेंट है। अक्सर लोग इसको स्किप करते हैं। अब ये इंपॉर्टेंट क्यों है ये भी जो आपको इस वीडियो में समझ में आएगा। अब जनरली जब आप मोटर को वाइंडिंग कर देते हैं और जब 3 फेज सप्लाई देते हैं तो आपका रोटेटिंग मैग्नेटिक फील्ड जो है जनरेट होता है। अब ये रोटेटिंग मैग्नेटिक फील्ड क्या है, यानी कि जैसे ही आप 3 फेज सप्लाई देते हो तो एक मैग्नेटिक फील्ड बनता है, वो रोटेट कर रहा होता है आपके स्टेटर के अंदर। तो इसी मैग्नेटिक फील्ड को जो रोटेट कर रहा है उसे हम रोटेटिंग मैग्नेटिक फील्ड कहते हैं। अब देखिए आपने 3 फेज सप्लाई दिया और अगर वाइंडिंग जो है एक दूसरे से 120 डिग्री का स्पेस एंगल में नहीं होता तो ये रोटेटिंग मैग्नेटिक फील्ड जनरेट नहीं होता। বুঝে গেল আমরা কি করি? 3 ফেজ যখনই সাপ্লাই দেই এটা কি হয়, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এখন আপনি ধরেন 3 ফেজ সাপ্লাই দিয়েছেন বাট এটা 120 তে নাই, তাহলে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা ঠিকভাবে ক্রিয়েট হবে? হবে না। সো আমাদেরকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল মেইনটেইন করতে হয়, সেটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ,
কোশ্চেন হচ্ছে গিয়ে মানে যখন কয়েলগুলো মেক করার পর যখন এই কয়েলগুলো এখানে মানে আপনার হচ্ছে গিয়ে হ্যাঁ তখন হচ্ছে গিয়ে একটা গ্যাপ কয়েল মানে ওটার ভিতরে অনেকগুলো গ্যাপ থাকে না, ওই গ্যাপের মানে একটা গ্যাপ বাদ দিয়ে আরেকটা গ্যাপের সাথে মানে কয়েলটা পেঁচায় আর ট্রান্সফার ওইটা হচ্ছে আপনার মানে আমাদের যে সাজানোর যে স্টাইলটা প্যাটার্নটাই হচ্ছে ওটা ফলো করা হয় যে একটা বাদ দিয়ে একটা, আর অ্যাঙ্গেল যেটা থাকে ওই অ্যাঙ্গেলটা ফলো করা হচ্ছে 120। কেন করা হয়? কারণ হলো আপনি ধরেন আলাদা আলাদা প্যাটার্ন ফলো করলেন কিন্তু মেকানিজম কি সব মোটরের ক্ষেত্রে সেম না। আপনি হচ্ছে 3 ফেজ সাপ্লাই দিচ্ছেন, 3 ফেজ কি আমি এসি সাপ্লাই দিচ্ছি, যখনই এসি সাপ্লাইটা পাচ্ছে তখনই কি হবে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা রোটেট করা স্টার্ট করবে। কিন্তু কোনো কারণে আপনার যদি মেকানিজমে কোনো সমস্যা থাকে তাহলে এই যে ক্রাইটেরিয়া বা মানে পদ্ধতিটা আছে এটা তখন এইভাবে কাজ করতে পারবে না। ওই যে মোটর নষ্ট হয়ে যায় না আমাদের অনেক সময়, এগুলোই হচ্ছে আপনার যদি এটা ঠিকভাবে অ্যারেঞ্জমেন্টটা না থাকে। বুঝতে পারছেন? কারণ আপনি তো সবগুলোতে সাপ্লাই ওই একই ভাবে দিচ্ছেন, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডও আপনার সেম ভাবে তৈরি করা লাগছে। ধর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কি করি, এখানে কিন্তু হচ্ছে শুধুমাত্র স্ট্যাটারে আপনার হলো 3 ফেজ কানেকশনটা দেওয়া থাকে, ঠিক না? আর যখন সিনক্রোনাস মোটর হয় এটা একটু পরে দেখতে পারবেন যে রোটর আবার আলাদাভাবে একটা কানেকশন আমাদের দিতে হয়। তো এই জিনিসগুলো মেইনটেইন করতে গেলে আমাদের হচ্ছে সবগুলোর একদম সেম প্যাটার্ন ফলো করতে হবে। আচ্ছা মানে যদি এই যে কয়েলগুলোতে যদি ট্রান্সগুলো যদি একটা ট্রান্স মানে তো একটা কয়েল একটা ট্রান্স ভুল হয়ে গেল মানে কম হয়ে গেল তখন হচ্ছে আবার আপনার এইগুলো যখনই মানে প্রোডাক্ট হিসেবে পাঠানো হয় তার আগে আবার রিচেক করতে হয়। সো ওই রিচেকের সময় যখন ধরা পড়বে তখন এটা আবার আপনাকে ঠিক করে নিয়ে তারপর দিতে হবে। ওগুলোতে আবার একটু সময় লেগে যায় বেশি। ওই যে দেখেন না যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই হলো মার্কেটে ছেড়ে দেওয়া হয় না, ওগুলো আপনি ট্রানজিস্টর বলেন মসফেট বলেন সবকিছু কিন্তু আরেকবার চেক করা হয়। কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ফ্যাক্ট আছে না, কোয়ালিটি আপনার ঠিক থাকলে দেন হচ্ছে প্রোডাক্টগুলো মার্কেটে আসে। ঠিক আছে? और ये बहुत इंपॉर्टेंट सवाल होता है, अक्सर इंटरव्यू में आपसे पूछा जाता है कि ट्रांसफार्मर में क्या आपका रोटेटिंग मैग्नेटिक फील्ड बनता है, क्योंकि वहां भी आप 3 फेज सप्लाई दे रहे होते हैं इनपुट में। क्वेश्चनটা লিখে রাখেন যে ট্রান্সফরমারে কি হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিনা, কারণ এখানেও কিন্তু আপনাদেরও নিজেদেরও কিছুদিন পরে হয়তো সব কোশ্চেনগুলো মাথায় আসবে। সো এখানেও আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, এই জায়গাটাতেও 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, তাহলে এই দুটার মধ্যে কি এমন ডিফারেন্স আছে? ওকে, সো ট্রান্সফরমারে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় কিনা। रोटेटिंग मैग्नेटिक फील्ड बनने के लिए जो है 2 कंडीशन बहुत ज्यादा इंपॉर्टेंट है। सबसे पहला कि आप 3 फेज सप्लाई दे रहे हो। 3 फेज सप्लाई देने का मतलब क्या होता है कि तीनों ही फेज में जो वोल्टेज और करंट होता है वो एक दूसरे से जो है 120 डिग्री फेज एंगल में होता है। देखिए फेज एंगल की बात कर रहे हैं। और दूसरा कंडीशन ये है कि जो वाइंडिंग आपने कर रखा है मोटर के अंदर वो भी फिजिकली एक दूसरे से 120 डिग्री जो है एक दूसरे से दूर होना चाहिए, यानी कि जो स्पेस एंगल है वो भी 120 डिग्री होना चाहिए। यानी कि जब ये 2 कंडीशन आपका सेटिस्फाई होगा तभी आपका रोटेटिंग मैग्नेटिक फील्ड जो है जनरेट होगा। এখানে এটা লিখে রাখেন যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার জন্য আমাদেরকে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। নাম্বার 1 ফেজ শিফট যেটা আছে ওটা 120 ডিগ্রি থাকতে হবে, আর স্পেস অ্যাঙ্গেল যেটা স্পেস অ্যাঙ্গেল হচ্ছে আমাদেরকে 120 ডিগ্রি হতে হবে। যদি দুইটার মধ্যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা না করে তাহলে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? হবে না। সো দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে শুধুমাত্র তখনই আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। ट्रांसफार्मर के केस में जो है आप 3 फेज सप्लाई तो दे रहे होते हैं, फेज एंगल तो आपको 120 डिग्री होता है पर स्पेस एंगल वहां पे 0 होता है, और इसी वजह से जो है 3 फेज ट्रांसफार्मर में आपको रोटेटिंग मैग्नेटिक फील्ड नहीं देखने मिलता है। पर এবার একটু সামারি করি, আমাদের কোশ্চেন কিন্তু এখানে অনেকগুলো ছিল। ফার্স্টে আমরা অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বললাম, অ্যাঙ্গেল 120 ডিগ্রি না হলে কি সমস্যা হবে এখানে ডিসকাস করলাম। দেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য কয়টা ক্রাইটেরিয়া দরকার লাগে এটা আলোচনা করা হচ্ছে। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় না এইটাও আরেকটা হচ্ছে কোশ্চেন। স্পেস অ্যাঙ্গেলটা কমের জন্য 0 ডিগ্রির জন্য এখানে হচ্ছে আপনার কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। তাহলে এটা আপনারা একটু নোট রাখতে পারেন যে ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে ফেজ শিফট যেটা ওইটা 120 ডিগ্রি কিন্তু স্পেস অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, সো এখানে কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। স্টেপ বাই স্টেপ লিখবেন, ফার্স্টে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগে, দেন কেন ট্রান্সফরমারে তৈরি হয় না, এভাবে স্টেপ বাই স্টেপ লিখেন বুঝতে ইজি হবে।
ট্রান্সফরমারে কেন হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় কি হয় না, আর যদি না হয় তাহলে কন্ডিশনগুলো কি? ट्रांसफार्मर के केस में जो है आप 3 फेज सप्लाई तो दे रहे होते हैं, फेज एंगल तो आपको 120 डिग्री होता है, पर स्पेस एंगल वहां पे 0 होता है, और इसी वजह से जो है 3 फेज ट्रांसफार्मर में आपको रोटेटिंग मैग्नेटिक फील्ड नहीं देखने मिलता है, पर मोटर में जो है आपको ये रोटेटिंग मैग्नेटिक फील्ड देखने मिलता है। और ये रोटेटिंग मैग्नेटिक फील्ड जो है ये सिंक्रोनस स्पीड में रोटेट करता है, जिसका फॉर्मूला आपने कई बार सुना होगा, ns=120f/t जो फ्रीक्वेंसी और যে লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করলাম, যে সিনক্রোনাস স্পিড ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে 120 মাল্টিপ্লাইড বাই ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পোলস। उनके ऊपर डिपेंड कर रहा होता है। तो स्टेटर का तो कहानी समझ में आया कि दोनों में जो स्टेटर है उसमें जो वाइंडिंग का जो सप्लाई है सब कुछ सेम तरीके से है। अब रोटर में यहाँ पे डिफरेंस आता है। अब सिंक्रोनस मोटर এবার কোশ্চেন হচ্ছে যদি পরীক্ষায় এই ধরনের আমাদের ইয়া থাকে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস মোটর এন্ড ইন্ডাকশন মোটর, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম পার্টটুকু কিন্তু সেমই ছিল, তাই না? সিনক্রোনাস মোটর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্ট্যাটরের যে পার্টটা ওইটা আমাদের একইভাবেই কাজ করছে, কিন্তু ওইখানে কি ধরনের ডিফারেন্স আছে বা কোনোটাতে রোটরেরও কোনো ফাংশন আছে কিনা এই জিনিসগুলো এবার আমরা একটু দেখি। रोटर है वो आपका सिंक्रोनस स्पीड में रोटेट कर रहा होता है, यानी कि जिस स्पीड में आपका रोटेटिंग मैग्नेटिक फील्ड रोटेट कर रहा होता है उसी स्पीड में जो है आपका रोटर जो है रोटेट कर रहा होता है, और इसी वजह से इसका नाम जो है सिंक्रोनस मोटर रखा है, क्योंकि ये सिंक्रोनस स्पीड में रोटेट करता है। दूसरी तरफ अगर इंडक्शन मोटर की बात करें तो उसका जो स्पीड है वो रोटेटिंग मैग्नेटिक फील्ड के स्पीड से कम होता है, हमेशा कम होता है, यानी कि सिंक्रोनस स्पीड से कम स्पीड में वो रोटेट कर रहा होता है। লাস্ট ক্লাসে ম্যাথগুলোর ক্ষেত্রে মনে ছিল যখন ইন্ডাকশন মোটরের ম্যাথ আমরা করছিলাম তখন কিন্তু এই যে রোটরের স্পিডটা সিনক্রোনাস স্পিড থেকে সবসময় কম আসছিল, আইদার হচ্ছে আমাদের ক্যালকুলেট করে কম আসছিল অথবা কোশ্চেনে গিভেন ডেটার মধ্যে দেওয়া ছিল যে স্পিডটা সিনক্রোনাস স্পিডের তুলনায় কম, আর ওইটার ক্ষেত্রে কি হয় দুইটাই হচ্ছে সেম স্পিডে রোটেট করে। ক্লিয়ার? এই ভিডিওটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করব, কিন্তু ক্লাসের প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট, কারণ বলতে গেলে এটাই হচ্ছে আপনাদের একদম বেসিক। আর এই ভিডিওটা যদিও বা টিউটোরিয়াল পুরোটা হিন্দিতে, বাট স্টিল হচ্ছে আমি ডাউনলোড করেছি, তার কারণটা হলো এখানে প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে একদম A to Z। मोटर को जो है हम लोग डबली एक्साइटेड मशीन कहते हैं, क्योंकि इसके स्टेटर वाइंडिंग को तो हम सप्लाई दे ही रहे होते हैं जिससे रोटेटिंग मैग्नेटिक फील्ड क्रिएट होता है, साथ ही साथ जो रोटर में जो वाइंडिंग की जाती है उसके अंदर भी जो है हम डीसी एक्साइटेशन देते हैं, यानी कि डीसी करंट फ्लो करवाते हैं। यानी আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে সিনক্রোনাস মোটরকে আমরা ডাবলি এক্সাইটেড মেশিন কেন বলি? তার কারণ হচ্ছে এখানে দুই ধরনের কানেকশনই দেওয়া থাকে। স্টেটর যেটা আছে এখানেও আমরা এসি সাপ্লাই দিচ্ছি, আবার রোটর যেটা আছে সেখানেও আমরা একটা এক্সটার্নাল সাপ্লাই দিয়ে ওই জিনিসটাকে রোটেট করাচ্ছি। সো এই টার্মগুলো একটু নোট করে আমি রাখবেন। সেখানে ডিসি সাপ্লাইটা একটু বুঝলাম না এখানে ডিসি সাপ্লাইটা আসলো কারণ হচ্ছে আপনার যখন হলো সিনক্রোনাস মোটরটা কাজ করছে তখন কি হচ্ছে আমাদের রোটরের স্পিডটা আর হলো আপনার স্টেটরের দুইটার সিনক্রোনাস স্পিড সেম হচ্ছে না। আপনি যখন ইন্ডাকশন মোটরের কথা চিন্তা করছেন দুইটার স্পিড কিন্তু আলাদা, একটা থেকে আবার কম। সো এখানে যখনই আমার দুইটা স্পিড সেম রাখতে হচ্ছে তাহলে দুই দিক থেকেই হচ্ছে এখানে কানেকশন দেওয়া থাকে, স্টেটরে দেওয়া থাকে এসি সাপ্লাইয়ের থেকে, রোটরের এখানে আবার একটা আলাদাভাবে আমরা ডিসি সাপ্লাইয়েরও হচ্ছে কানেকশন দিয়ে রাখি। এটাই যে এখন থেকে আবার এক্সপ্লেইন করবে। আমি একটু আগাই দেই এখান থেকে। स्टेटर वाइंडिंग को तो हम सप्लाई दे ही रहे होते हैं जिससे रोटेटिंग मैग्नेटिक फील्ड क्रिएट होता है, साथ ही साथ जो रोटर में जो वाइंडिंग की जाती है उसके अंदर भी जो है हम डीसी एक्साइटेशन देते हैं, यानी कि डीसी करंट फ्लो करवाते हैं, यानी कि स्टेटर वाइंडिंग को भी सप्लाई दिया, रोटर वाइंडिंग को भी सप्लाई दिया, दो सप्लाई दिया, इसलिए डबली एक्साइटेड मशीन कहा। दूसरी तरफ अगर हम इंडक्शन मोटर की बात करें तो वहां पे सिर्फ और सिर्फ स्टेटर वाइंडिंग को आप सप्लाई दे रहे होते हैं, 3 फेज सप्लाई देते हैं जहां से रोटेटिंग मैग्नेटिक फील्ड क्रिएट होता है, बट अब रोटर में किसी भी प्रकार का आप सप्लाई बाहर से नहीं देते हैं। वहां पे रोटर में जो है जो करंट फ्लो होता है वो इंड्यूस होता है इंडक्शन की वजह से, इसी वजह से जो हम इसे इंडक्शन मोटर कह रहे होते हैं। আচ্ছা, এখন এটার কোশ্চেন আসতে পারে যে এটাকে কেন ইন্ডাকশন মোটর বলা হয়? ঠিক আছে, কিংবা এই যে আমরা রোটরে তো কোনো হচ্ছে আলাদাভাবে সাপ্লাই দিচ্ছি না, তাহলে এখানে রোটরটা কিভাবে কাজ করে, কোন ল অনুসারে কাজ করে? ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন অনুসারে।
ঠিক আছে? সো এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এটার নাম কেন ইন্ডাকশন মোটর হলো, ওইটাকে আমরা কেন সিনক্রোনাস মোটর বলি, সিনক্রোনাস মোটরকে আরেকটা কোন টার্ম ইউজ করে হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়, দেন হচ্ছে যে এখানে যে সাপ্লাইয়ের ডিফারেন্সগুলো আছে, যে একটাতে শুধুমাত্র আমি এসি সাপ্লাই দিচ্ছি স্ট্যাটরে, দুইটাতেই অবশ্যই এসি সাপ্লাই দেওয়া হয় স্ট্যাটরে 3 ফেজ, আর রোটরে একটাতে আমি সাপ্লাই দিচ্ছি, একটাতে হচ্ছে দিচ্ছি না। বোঝা গেল? তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আজকে যা যা ক্লাসে বলছি সব একটু মাথায় রাখবেন। तो वहां पे सिर्फ स्टेटर वाइंडिंग को आप सप्लाई दे रहे होते हैं, 3 फेज सप्लाई देते हैं, जैसे रोटेटिंग मैग्नेटिक फील्ड क्रिएट होता है, बट आप रोटर में किसी भी प्रकार का आप सप्लाई बाहर से नहीं देते हैं। वहां पे रोटर में जो है जो करंट फ्लो होता है वो इंड्यूस होता है इंडक्शन की वजह से, इसी वजह से जो हमसे इंडक्शन मोटर कह रहे होते हैं। आप क्योंकि सिंक्रोनस मोटर आपका डबली एक्साइटेड मशीन है, उसके रोटर में भी जो है बाहर से सप्लाई दे रहा है, तो रोटेटिंग पार्ट में बाहर से सप्लाई देने का मतलब ये है कि आप डायरेक्टली उसमें वायर कनेक्ट नहीं कर सकते, क्योंकि आपका रोटर घूमेगा तो आपका वायर टूट जाएगा, तो आपको जो है स्लिप रिंग और कार्बन ब्रश का अरेंजमेंट वहां पे यूज करना होगा। तो जहां पे कार्बन ब्रश और स्लिप रिंग का कंसेप्ट आया, तो उसका जो इफिशिएंसी और लाइफ है वो घट जाता है और उसका मेंटेनेंस जो है बढ़ जाता है। और दूसरी तरफ ইম্পর্টেন্ট, আমরা এই যে প্রথম ক্লাসে এগুলো ডিসকাস করেছিলাম না যে আলাদা আলাদা এরকম যদি পার্ট রাখা হয়, এটা নিজেদেরকে ঘুরাতে হবে অথবা কানেকশন বারবার চেঞ্জ করতে হবে, এগুলোর জন্য আমরা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশনে গিয়েছিলাম। তো এখন এই যে বাইরে থেকে আপনি যদি ওয়্যার দিয়ে সাপ্লাই দিতে চান, তাহলে কি যে কোনো সময় এটা নষ্ট হয়ে যাবে না বা ছিঁড়ে যাবে, কানেকশন লস হবে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা ইন্টারনাল কানেকশনের ব্যবস্থা করতে হয়। তো এর জন্য আবার কি হয়, যদি এটা কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মেইনটেনেন্স কস্ট যেটা আছে, মেইনটেনেন্স কস্টটা আবার ইন্ডাকশন মোটরে কিন্তু এইসব ঝামেলা নাই, কারণ এখানে তো আলাদাভাবে কানেকশন আমার থাকছে না বা এই ধরনের মেকানিজমগুলো নাই। কিন্তু সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আপনার এই মেইনটেনেন্স কস্টটা অনেক বেড়ে যায়। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে সুবিধা অসুবিধা সবকিছুই থাকবে। তো এখানে যদি আপনাকে অসুবিধাগুলো হাইলাইট করতে বলা হয়, তখন এই পয়েন্টগুলো একটু সুন্দর করে নোট করতে হবে। तो आपका वायर टूट जाएगा, तो आपको जो है स्लिप रिंग और कार्बन ब्रश का अरेंजमेंट वहां पे यूज करना होगा। तो जहां पे कार्बन ब्रश और स्लिप रिंग का कंसेप्ट आया, तो उसका जो इफिशिएंसी और लाइफ है वो घट जाता है और उसका मेंटेनेंस जो है बढ़ जाता है। और दूसरी तरफ इंडक्शन मोटर में चूंकि करंट आपका इंड्यूस हो रहा है, तो वहां पे आपको कोई भी स्लिप रिंग कार्बन ब्रश की जरूरत नहीं है, तो वो उसे मेंटेनेंस फ्री मोटर कहा जाता है। और इसी वजह से ये भी एक बहुत इंपॉर्टेंट कारण है इंडक्शन मोटर को बहुत ज्यादा यूज करने का, क्योंकि इसका एफिशिएंसी बहुत अच्छा होता है, उसको बहुत कम मेंटेनेंस प्रोवाइड करने की जरूरत पड़ती है। हालांकि इसके अलावा भी एक बहुत इंपॉर्टेंट रीजन है इसको इतना এই পয়েন্টগুলো একটু নোট করেন। ইন্ডাকশন মোটরের যদি ইউজেস আসে বা অ্যাডভান্টেজেস, তখন লিখবেন ভেরি হাই এফিসিয়েন্সি, রিকোয়ার্ড ভেরি লেস মেইনটেনেন্স। তাহলে মিস এই জায়গায় যে ইন্ডাকশন মোটর, এটা তো রোটেটিং স্পিডটা তো তাহলে এই সিনক্রোনাস মোটরের থেকে কম হওয়ার কথা না? হ্যাঁ, কিন্তু হচ্ছে যে দুই দিকে দুই রকমের ঝামেলা আছে। একটাতে হলো আপনি এখান থেকে স্পিডটা কম পাচ্ছেন, আরেকটাতে আবার এই যে আমাদের স্লিপ রিং কার্বন এরিয়া থাকার কারণে মেইনটেনেন্স কস্টটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে দুই দিকে আপনি একদিকে একটা সুবিধা পাই না, আরেকদিকে আবার একটা ড্রব্যাকস চলে আসছে। करने के पीछे দেখে শেষ হয়নি? इंडक्शन मोटर के स्पीड और टॉर्क को बहुत अच्छे तरीके से आप कंट्रोल कर सकते हैं वीएफडी कंट्रोल के मदद से। इसी वजह से जो है अभी के टाइम पे आपको हर एक जगह जो है आपको 3 फेज स्क्वायरल की इंडक्शन मोटर देखने मिल जाएगा वीएफडी कंट्रोलर के साथ। चाहे आप ट्रेन की बात करें या लिफ्ट की बात करें, पहले के टाइम पे हम ट्रेन में जो है डीसी सीरीज मोटर यूज करते थे, क्योंकि वो बहुत ज्यादा आपको स्टार्टिंग टॉर्क देता था। बट अभी चूंकि हम टॉर्क को भी एडजस्ट कर पा रहे हैं वीएफडी की वजह से, स्पीड को भी कंट्रोल कर पा रहे हैं इंडक्शन मोटर की, तो हमारी जगह जो आपको इंडक्शन मोटर आपको देखने मिलता है। और अगर हम सिंक्रोनस मोटर की बात करें, तो सिंक्रोनस मोटर को हम वहां यूज कर रहे होते हैं जहां पे हमें बहुत ही प्रिसाइज और कांस्टेंट स्पीड की जरूरत होती है। इसको আচ্ছা, এটার স্পিড আমাদের কি বেশি না, মানে দুই দিকেই সেম থাকে, তাহলে এখানে যেখানে আমাদের প্রিসাইজ স্পিড দরকার লাগবে সেসব জায়গাগুলোতে আমরা সিনক্রোনাস মোটরটাকে ইউজ করব। ঠিক আছে?
में बहुत ज़्यादा यूज में लिया जाता है। आपने हिस्टेरेसिस और रिलक्टेंस मोटर के बारे में सुना होगा, जो सिंक्रोनस मोटर का ही एक टाइप है। और सिंक्रोनस मोटर का सबसे अच्छा बात है कि इस मोटर को जो है किसी भी पावर फैक्टर पे ऑपरेट किया जा सकता है। इसका क्या मतलब हुआ? इसका मतलब सरल भाषा में आप ऐसा समझिए कि जब भी कोई भी मोटर चलता है तो उसको रिएक्टिव पावर की जरूरत होती है। तो अच्छा, আপনারা রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এগুলো সম্পর্কে পড়েছেন এসি সার্কিটের কোর্সটাতে? ইলেকট্রিক্যাল সার্কিট 2 কোর্সটা কি করা হয়েছে? করতেছেন। আচ্ছা, ওইখানে দেখবেন আপনাদেরকে হচ্ছে রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এগুলো সম্পর্কে পড়ানো হবে, ঠিক আছে? সো ওই জায়গা থেকে আমাদের কিছু কনসেপ্ট আসবে আবার লিডিং, ল্যাগিং, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো এখানে হচ্ছে আপনি এই পয়েন্টটা সবাই একটু নোট করে রাখেন যে যদি আমাদের সিনক্রোনাস মোটরের একদম এক লাইনে আমরা বেশি সুবিধাটা বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে সিনক্রোনাস মোটর ইজ ক্যাপেবল অফ অপারেটিং এট অল টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর। সো এখানে সব ধরনের পাওয়ার ফ্যাক্টরই হচ্ছে সিনক্রোনাস মোটরটাকে আপনি অপারেট করতে পারবেন। এটা ইউপিএস বলতে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বোঝায়। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হোক, লিডিং হোক অথবা ল্যাগিং হোক। যদি আপনাদের এগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে তারা সবাই আসবে, ওই দিন হচ্ছে লিডিং, ল্যাগিং, ইউনিটি এটা একদম বেসিক আইডিয়াটা শুরুতে বলে দিব, তাহলে আপনাদের জিনিসটা রিলেট করতে ইজি হবে। और भाषा में आप ऐसा समझिए कि जब भी कोई भी मोटर चलता है तो उसको रिएक्टिव पावर की जरूरत होती है, तो वो रिएक्टिव पावर लेता है। और जब भी ये रिएक्टिव पावर लेता है या कोई भी लोड अगर आपका रिएक्टिव पावर लेगा तो वो आपके सिस्टम के पावर फैक्टर को खराब कर देता है। और अगर कोई लोड जो है वो रिएक्टिव पावर देगा तो वो जो है आपके सिस्टम का पावर फैक्टर अच्छा कर देता है, उसको इम्प्रूव कर देता है। तो जनरली जितने मोटर होते हैं वो तो इंडक्टिव इन नेचर होते हैं, इसलिए वो रिएक्टिव पावर लेते हैं। बट सिंक्रोनस मोटर कुछ कंडीशन में जब उसके फील्ड वाइंडिंग को ओवर एक्साइट कर देते हैं तो उस केस में जो है ये आपका रिएक्टिव पावर दे रहा होता है। इसका मतलब सिंक्रोनस मोटर को यूज करके जो है आप पावर फैक्टर को इम्प्रूव कर सकते हैं। इसे पावर फैक्टर करेक्शन में यूज में ली जाती है। अगर समझ में नहीं आया तो घबराने वाली बात नहीं है, इसके ऊपर डिटेल वीडियो बनाएंगे आप हम। এই পয়েন্টে একটু লিখে রাখেন যে ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরস draw leading current and hence acts as synchronous condenser. So they are used to improve the power factor and to improve the voltage regulation. এটা দুইটা পয়েন্ট করে লিখেন, একটা হচ্ছে এইটুকু লিখবেন, আরেকটা পয়েন্টে লিখবেন synchronous motors are generally used for voltage regulation of long transmission lines but not the current regulation. আপনারা যারা প্রেজেন্টেশন দিচ্ছেন বা দিবেন তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্লাইডটা প্রিন্ট করে আমাকে একটু জমা দিয়ে দেবেন। যেগুলো ফেসবুকে আপলোড করেছেন ওইটার স্লাইড লাগবে না, ওইটার স্লাইড জাস্ট আমাকে মেইল করে দিলেই হবে সফট কপিটা। কিন্তু এই যে ক্লাসে যারা প্রেজেন্টেশন দিচ্ছেন তারা অবশ্যই স্লাইডটা প্রিন্ট করে প্রিন্ট আউটটা আমাকে হার্ড কপি সাবমিট করবেন আর সফট কপি ইমেইলে দিয়ে রাখবেন। আগে যেটা মানে অনলাইনে দিয়েছি, এটা অনলাইনে ফেসবুক গ্রুপে যেটা আপলোড করেছেন ওইটা শুধু মেইল করে দিলেই হবে। স্লাইডটা আমাকে ইমেইল করবেন আর ভিডিও তো এখানে আছে, এটা লাগবে।
তাহলে এগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে পার্ট বাই পার্ট জিনিসগুলো পড়ছিলাম, সিনক্রোনাস মোটর সম্পর্কে বা ইন্ডাকশন মোটর সম্পর্কে, মিটারের ট্রান্সফরমার নিয়ে আপনাদেরকে পড়ানো হয়েছিল। তো ওইগুলোকে একসাথে করে মূলত আজকের এই ক্লাসের ফার্স্ট ভিডিওটা ছিল, যে সিনক্রোনাস মোটর ইন্ডাকশন মোটরের মধ্যে ডিফারেন্সটা কোথায়, দেন হচ্ছে কানেকশন কিভাবে দেওয়া হয় বা আমরা সাপ্লাইগুলো কিভাবে দিই, এগুলো সম্পর্কে হচ্ছে ইন ডিটেইলস। আর এখন যেটা করব সেটা হলো আমাদের প্রিভিয়াস ক্লাসের একটু রিভিউ করাবো। তো ওখানে আমরা কি কি দেখেছিলাম, প্রথমত হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়েছিল স্লিপ কিভাবে ক্যালকুলেট করতে হয়, তাই না? তাহলে স্লিপের ফর্মুলাটা ছিল ns nr ডিভাইডেড বাই ns, অর্থাৎ সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড বাই হচ্ছে সিনক্রোনাস স্পিড। তাহলে এটাকে আমরা সহজভাবে এরকম বলতে পারি না যে যদি সিনক্রোনাস স্পিডের ডেফিনেশন চাওয়া হয়, যে দ্য স্পিড অফ রোটেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন অ্যাজ সিনক্রোনাস স্পিড। আর আরেকটা জিনিসও বলা হয়েছিল যে রোটর যদি ব্লক হয়, অর্থাৎ ইফ দ্য রোটর ইজ ব্লক টু প্রিভেন্ট টার্নিং, দেন nr সমান কত হয়? 0 হয়ে যায়। আর nr সমান যদি আপনার 0 হয়, সেই ক্ষেত্রে s এর ভ্যালু কত আসে? আমাদের 1 আসে। তাহলে এখান থেকে একটা কন্ডিশন শেষ পর্যন্ত দাঁড় করানো হয়েছিল যে যদি s equal to 1 হয়, that means the rotor is blocked so that it cannot turn। আর নেক্সট হলো কিছু ফর্মুলা হচ্ছে আমরা একটা থেকে আরেকটাতে সুইচ করেছিলাম, যেমন স্লিপ ক্যালকুলেশনের ফর্মুলা থেকে স্টার্ট করে দেন ওইখান থেকে আবার রোটর স্পিড কিভাবে বের করা যায়, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে যে ব্লক রোটর ফ্রিকোয়েন্সি দুইটার মধ্যে রিলেশন, সবকিছুই হচ্ছে দেখানো হয়েছিল। সবার কি খেয়াল আছে? বাসায় কি একটু প্র্যাকটিস করা হয়েছে? ওকে, আমি এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদেরকে সলভ করতে দিব। তো ওই প্রবলেমটা হচ্ছে আগেও ক্লাসে করিয়েছি, এটা না দেখে করবেন। ঠিক আছে, কোশ্চেনটা লিখেন, the frequency and induced voltage in the rotor, the frequency and induced voltage in the rotor of a certain 6-pole Ohm rotor induction motor the frequency and induced voltage in the rotor of a certain 6-pole Ohm rotor induction motor whose shaft is locked are 60 Hz and 100 volts respectively. Determine the corresponding values when the rotor is running at corresponding values when the rotor is running at 1100 revolution per minute. The frequency and induced voltage in the rotor of a certain 6-pole Ohm rotor induction motor whose shaft is locked are 60 Hz and 100 volt respectively. Determine the corresponding values when the rotor is running at 1100 revolution per minute. এটা সবাই যার যার মতো ক্যালকুলেট করেন, কেউ কারোটা দেখেন না, কারণ এটা ক্লাসে করানো হয়েছিল ওই ম্যাথটা।
সলভ করেন, আমি জাস্ট মান নিতে আসছি। শেষ হয়েছে সবার? कृष्ण बता सकते हैं। और एक बहुत इंपॉर्टेंट पॉइंट है कि सिंक्रोनस मोटर जो है সিনক্রোনাস স্পিড যেটা আছে এটাকে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাটা কি 120 মাল্টিপ্লাইড বাই frequency divided by total number of poles. So first of all, NS is equal to 120 multiplied by A phase by E. তাহলে ভ্যালুগুলোকে ইনপুট দেন 120 into 60 divided by 6 1200 revolution per minute। তাহলে দুই কি ক্যালকুলেট করতে
স্লিপ, কেন স্লিপ ক্যালকুলেশন করা লাগবে? কারণ তা না হলে তো আমরা রোটরের যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটা বের করতে পারবো না, ঠিক না? কারণ আমাদের কোয়েশ্চেনে গিভেন কোনটা ব্লক রোটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে দেওয়া আছে। তো ব্লক রোটরের ফ্রিকোয়েন্সির সাথে যদি আমরা s কে মাল্টিপ্লাই করি, s মাল্টিপ্লাইড বাই ব্লক রোটর ফ্রিকোয়েন্সি সমান কি আমাদের রোটরের ফ্রিকোয়েন্সি। তাহলে আমার এখন স্লিপ যেটা, এটা তো আর কোয়েশ্চেনে ডিরেক্ট দেওয়া নাই, যেহেতু ডিরেক্ট দেওয়া নাই কিন্তু আমরা একটা ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, আরেকটা আবার দেওয়া ছিল, সো দুইটা থেকে আমি s টাকে প্রথমে ফাইন্ড আউট করে নিব। তাহলে নেক্সট লিখেন s is equal to ns minus nr divided by ns. হ্যাঁ ns minus nr divided by ns। ns minus nr divided by ns, তাহলে 1200 minus 1100 divided by 200, ক্যালকুলেট করতে আসবে 0.0833। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ছিল ওইগুলো কি সব হচ্ছে স্যাটিসফাই করছে? এখানে সিনক্রোনাস স্পিড যেটা আছে ওইটা কি রোটর স্পিডের থেকে বেশি না কম? সিনক্রোনাস স্পিড বেশি। তাহলে হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু এটাই হওয়ার কথা যে রোটর স্পিড যেটা আছে এটা হচ্ছে কম আসবে, সিনক্রোনাস স্পিড যেটা আছে এটা বেশি হবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, কোয়েশ্চেনে যে ডেটাটা দেওয়া আছে ওর সাথে যদি দেখেন আউটপুটের এই লজিকটা মিলছে না, তখন বুঝে নেবেন যে সূত্রে কোথাও ভুল আছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে এখন আমি যদি ব্লক রোটর ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে ব্লক রোটরের ফ্রিকোয়েন্সিকে s দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। then 0.0833 multiplied by 60, যেহেতু ফ্রিকোয়েন্সি ইউনিট হবে হচ্ছে হার্টজ, 5 হার্টজ। লাস্টে যে হচ্ছে আপনাকে ইয়ারটা ক্যালকুলেশন করা লাগবে। ব্লক রোটরের ক্ষেত্রে ভোল্টেজটা ছিল কত? 100 ভোল্ট। তাহলে 0.833 মাল্টিপ্লাইড বাই 100 ইউনিট হবে ভোল্ট, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 8.33 ভোল্ট। সো এই চারটা জিনিস হলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কোয়েশ্চেনে ডিরেক্ট হলো আপনাকে এরকম ভাবে সিনক্রোনাস স্পিড ক্যালকুলেশন, স্লিপ ক্যালকুলেশন না বলে দিয়ে একটু ঘুরায় কোয়েশ্চেনটা আসতে পারে, যেমন এই যে এখানে যেভাবে বলা ছিল যে ডিটারমাইন দ্য করেসপন্ডিং ভ্যালুস when the rotor is running at 1100 revolution per minute আর কিছু স্পেসিফিক ডেটা দেওয়া আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। কোনটা? এটা রোটরের যে ভোল্টেজটা এটা ই সাবস্ক্রিপ্টে আর, আর ব্লক রোটরের যে ভোল্টেজটা এটা ই সাবস্ক্রিপ্টে বি আর, ব্লক রোটরের জন্য। এবার এই ভিডিওটা একটু শেষ করে এটা লাস্টের দিকে কভার করা ছিল। তখন ম্যাথ করছিলেন তো এটা কমাইছিলাম না বাড়াই। फैक्टर को इम्प्रूव कर सकते हैं, इसे पावर फैक्टर करेक्शन में यूज में ली जाती है। अगर समझ में नहीं आया तो घबराने वाली बात नहीं है, इसके ऊपर डिटेल वीडियो बनाएंगे। आप हमें कमेंट्स किया, आप इंडक्शन मोटर के बारे में जानते हैं, 3 फेज इंडक्शन मोटर के बारे में, तो उसको आप जैसे ही 3 फेज सप्लाई देते हैं तो रोटेटिंग मैग्नेटिक फील्ड बनता है, रोटर कंडक्टर में जो है वोल्टेज इंड्यूस होता है, करंट फ्लो होता है, फिर टॉर्क लगता है, फिर आपका जो रोटर अपने आप रोटेट करना स्टार्ट कर देता है। पर सिंक्रोनस के केस में ऐसा नहीं है, यहाँ पे रोटेटिंग मैग्नेटिक फील्ड तो बनता है बट आपका रोटर जो है खुद से स्टार्ट नहीं हो पाता है इनर्शिया की वजह से। क्योंकि इंडक्शन मोटर में क्या होता है जनरली कि वहाँ पे रोटर जो सर्किट होता है आपका कंप्लीट होता है एंटरिंग के थ्रू, तो वहाँ पे जो वोल्टेज इंड्यूस होता है तो करंट फ्लो होता है क्योंकि सर्किट कंप्लीट होता है। बट आपका सिंक्रोनस मोटर में ऐसा नहीं होता है, वोल्टेज तो इंड्यूस होता है पर करंट फ्लो नहीं होगा, सर्किट कंप्लीट है, करंट फ्लो नहीं होगा तो आपका टॉर्क नहीं लगेगा। तो यहाँ पे हम क्या करते हैं कि एक्सटर्नली हम रोटर को जो है पहले रोटेट करवाते हैं, ये पहला तरीका होता है। दूसरा तरीका है कि हम डैम्पर वाइंडिंग यूज कर ले। अब आप सोच रहे होंगे আচ্ছা ড্যাম্পার ওয়াইন্ডিং সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, ওইটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো।
তাহলে এইটুকু হচ্ছে ওই দিনকে দেখিয়ে দিব, ঠিক আছে? আর যেহেতু টেম্পার বাইন্ডিং সম্পর্কে জানেন না, এটা এখন বললেও অতটা বুঝবেন না। তাহলে আপনাদের কাজ হবে হচ্ছে এই ভিডিওটা আমি আপনাদের আজকে গ্রুপে ইনশাআল্লাহ শেয়ার করে দিব, কারণ যেহেতু ক্লাসটা অনেকেই মিস করেছে। তো যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আমি আজকে ছোট ছোট অনেকগুলো কোয়েশ্চেন বললাম না, নিজেরা এই কোয়েশ্চেনগুলো বাসায় যেয়ে লিখবেন, লিখে ওই অনুযায়ী অ্যান্সারগুলো হচ্ছে রেডি করবেন। করার পরে ওইটা আমাকে যে সাবমিট করতে হবে এরকম না, জাস্ট হচ্ছে একবার দেখায় নিয়ে যাবেন যে আসলেও আপনারা বাসায় এই কাজটা করেছেন কিনা। তো প্রথমত আপনার হচ্ছে সিনক্রোনাস মোটর ইন্ডাকশন মোটরের মধ্যে যে ডিফারেন্স সেগুলো লিখবেন, কিভাবে কানেকশন দেওয়া হয়, তারপর অ্যাঙ্গেল কত কি থাকে, ট্রান্সফরমারের সাথে এখানে মোটরের ডিফারেন্সটা কোথায়, এই ধরনের প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমি যা যা প্রশ্ন করেছি সবগুলো যাতে আমি অ্যান্সার সহ নেক্সট ক্লাসে আপনাদের কাছে দেখি। আমাকে জমা দিতে হবে না, আপনারা নোট করবেন। হ্যাঁ, নোট খাতাই করেন, কারণ এই অ্যাসাইনমেন্টের মতো পেজে করলে শেষে হারাই যাবে, আর খুঁজে পাবেন না পরীক্ষার আগে। ওই মানে নোট খাতা যেটা লিখবেন ওইটাই আমাকে একটু দেখাই নিয়ে যাবেন। আর হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডের কথা বললাম, যারা হলো ক্লাসে প্রেজেন্টেশন দিলেন তারা এই স্লাইডটা প্রিন্ট আউট করে আমাকে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? নেক্সট দিন থেকে আমি এখান থেকে ক্লাসে ছোট ছোট কোয়েশ্চেন করব, তো ওগুলো এভাবে প্রিপারেশন নিয়ে আসেন।